গল্পের নাম আমার অনুভূতি তুমি, পর্ব সংখ্যা ৩। লেখা নুসাইবা ইসলাম। অনেকক্ষণ হয়ে গেছে, ঈশার মা চলে গেছেন। সে থেকে যে লামিয়ার রুমে এসে ঈশা বসেছে, ওঠার নাম নাই। মামি অনেকবার এসে ঈশাকে ডেকে গেছে খাবার খাওয়ার জন্য, কিন্তু এ মেয়ের যাওয়ার নামই নাই। বসে বসে কি আকাশ পাতাল ভাবছে আর হাতের নখ কামড়াচ্ছে, তা আল্লাহ ভালো জানেন। লামিয়া বেশ বিরক্ত হচ্ছে ঈশায়ের এমন কাজে। এ মেয়ে, এবার উঠে খেতে যাবি না লাঠি এনে তোকে আমি পিটানো শুরু করব? বিকেল হয়ে গেছে, এখনো দুপুরে খাবার খাওয়া হয় নাই, লামিয়া বলল। আরে রাখো তো বাপু, তোমার খাওয়া আমি আসি আমার চিন্তায়। আচ্ছা, ওই কিপটা বুড়াই দেখো তো তোমার খামে কত টাকা দিছে, ঈশা বলল। ঈশা, সে তোমার গুরুজন হয় না? বড় মানুষদের এভাবে বলতে হয় না, জানো না? লামিয়া বলল। প্রথমত বিয়ে হওয়ার আগে শ্বশুরবাড়ির চাপড় টানছো নাকি? দ্বিতীয়ত ওইটা আমার সো কল্ড বড় কাকা। তুমি ভুলে গেছো সে কি করছে আমার আব্বু আর আম্মুর সাথে? মামি তো আমাদের সব খুলেই বলেছিল। হ্যাঁ মানলাম, শুধু জানতা আমার বড় কাকার ব্যাপারে। দেখো নাই ওইটুকুই তো, তাই না? ঈশা বলল। ইস্যু আমি তো এমনি বলছি, তুই সিরিয়াস কেন হচ্ছিস? লামি বলল। আমার ভাল লাগছে না আপু, পুরা কথা না বললে শান্তি পাবো না আমি তোমাদের। মামি, ইফরাত ভাইয়া, মামা কোথায়? তোমরা তাড়াতাড়ি আসো এদিকে, ঈশা বলল। ঈশার চিৎকার শুনে বাড়ির সবাই লামিয়ার রুমে ছুটে আসলো। সবাই ভাবছে কি হয়েছে যে ঈশা এভাবে চিৎকার দিল। সবাই এসে দেখে ঈশা আর লামিয়া স্বাভাবিকভাবে বসে আছে। এই, এইভাবে কে চিৎকার করে? আমাদের ভয় পাইয়ে দিছিলি, মামি বলল। আসলে তোমাদের সাথে আমার কিছু কথা বলার ছিল। আমি জানি আম্মা কখনো এসব তোমাদের বলবে না, ঈশা বলল। ইডিয়েট, যা বলার তাড়াতাড়ি বল, এভাবে ডাকার মানে আছে? ইফরাত বলল। আসলে আমি আসলে মামি, আমি কিভাবে শুরু করব জানি না। ইফরাত ভাইয়া তো কিছুই জানে না। মামি, মনে আছে তুমি আমাদের কি বলছিলে? আমার মা বাবা পালিয়ে বিয়ে করায় মামা আম্মার সাথে সব সম্পর্ক শেষ করেন। তখন তো আর তোমাদের সাথে আর যোগাযোগ ছিল না। আমার দাদা দিদুনকে উল্টা পাল্টা বুঝিয়ে আমার বাবা আর মাকে বাড়িতে উঠতে দেননি। তখন আমার বাবা কতটা কষ্ট পেয়েছেন। আমার বাবা মা অনেক কষ্ট করছেন, ভাড়া বাড়িতে থেকেছেন। আমার জন্মের পর দাদাই এর মন গলে, তাই তিনি বাবা মাকে আমার বাড়ি ফিরিয়ে নিয়ে যান। আমার বাবা হলেন শান্ত সহজ সরল একজন ব্যক্তি। দাদাই দিদুনের অনেক প্রিয়। দাদাই মারা যাবার আগে দাদাইয়ের নামের বেশ অর্ধেক সম্পত্তি আমার বাবার নামে করে দিয়ে আর বাকি অংশ বড় কাকার নামে। তখন আমার বড় কাকা প্ল্যান করে কিভাবে সেই সম্পত্তি আয়ত্তে নেবে। এবার আসি মূল কথায়, সে সম্পত্তি এর জন্য বড় কাকা সূর্য ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করেন আর সেই ব্যাপারটা গোপন রাখতে বলেন। আমার বাবা ভাইয়ের কথা ফেলতে পারেন না, তিনিও রাজি হয়ে যান। এভাবে কাটতে থাকে দিন। সূর্য ভাইয়া আমার প্রায় 10 বছরের বড়। যখন ওনার পড়ানোর জন্য বাইরে পাঠাবেন, তখন টাকার দরকার। সেই ছুতোতেই আমার বাবার কাছ থেকে সব সম্পত্তি নিয়ে তা বিক্রি করে সূর্য ভাইয়াকে পড়ালেখা করানোর জন্য অ্যাবোর্ড পাঠান। আমার বাবা মা এতে আফসোস কোনো কালেই ছিল না। কাকা কাকিরা তো সবসময় ঢাকা থাকতেন আর আপনাদের চিনে না, কারণ কখনো জানতেই চান নাই আপনাদের ব্যাপারে। অবশ্য জানতেই বা চাইবেন কেন? তার দরকার ছিল আমার বাবার সম্পত্তি। মামা আমাদের যে মেনে নিয়েছেন তা তারা জানতেন না। এভাবে যাওয়ার পর কি হয়েছে জানি না, আমি ঠিক আজ সকালে বড় কাকা আমাদের বাসায় গিয়ে বলে এসেছে আমার বাবাকে যে তার বিলেত ফেরত ভালো জব করা ছেলের সাথে আমাকে মানায় না, তাই জন্য আমার বিয়ে অন্য কোথায় দিয়ে দেন। তার ছেলের সাথে নাকি আমার বিয়ে যায় না। আমি চাই না এমন একটা লোভী পরিবারে লামিয়া আপুকে বিয়ে দিয়ে তার জীবন নষ্ট করুন। লামিয়া আপু আমাকে ভুল ভুল ভাইবো না প্লিজ। সূর্য ভাইয়ের প্রতি আমার কোনো কালে কোনো ফিলিংস ছিল না। সবাই স্তব্ধ হয়ে বসে আছে, কি বলবে বুঝতে পারছে না। এত কিছু হয়ে গেল আর তারা কিছুই জানে না। ইস্যু, আমরা কি তোদের কেউ ছিলাম না? আমাদের বলিস না কেন?
আমাদের বললে তো আমরা কিছু করতে পারতাম না। হ্যাঁ, আর তখন রাফিয়া আমাদের কিছু বলল না কেন? মামা বলল। আপনি আম্মাকে চিনেন না মামা, এগুলো আম্মা কখনোই আপনাদের বলতেন না, ঈশা বলল। আচ্ছা এসব এখন বাদ দেও, আর যা বলার সূর্যের পরিবারকে তোর মামা বলে দিবেন। এবার যা ফ্রেশ হয়ে খেতে বস, মামি বললেন। আম্মু আজকে আমরা বাসায় খাবো না, আজকে আমি ইস্যু আর লামুকে ট্রিট দেবো। আজকে ওদের ঘুরতে নিয়ে যাব, দেন আমরা রাতে ডিনার করে ফিরবো, ইফরাত বলল। ইয়ে, সত্যি ভাইয়া? যাই হোক, অনেক দিন হয়েছে ঘুরতে যাই না। ইস্যু, তোরও তো ইচ্ছা ছিল যাওয়ার, লামিয়া বলল। মামা মামি আমাদের একা ছেড়ে দিয়ে চলে গেলেন, ভাবছেন বাচ্চাদের মাঝে তাদের থেকে কী লাভ। সরি লামিয়া আপি, আমি জানি সূর্য ভাইয়াকে তোমার অনেক ভালো লেগেছে। হ্যাঁ, সূর্য ভাইয়া হয়তো খারাপ নন, কিন্তু ওনার বাবা মাকে আমি একটু বিশ্বাস করতে পারি না, ঈশা বললেন। আরে পাগল, আমি কিছু মনে করি নাই। আর বাদ দে, আমার কপালে যে আছে আল্লাহ তাকেই পাঠাবেন আমার জন্য, লামিয়া বললেন। তোরা এত প্যান প্যান না করে গিয়ে রেডি হও। তাড়াতাড়ি আমি গেলাম রেডি হতে, ইফরাত বলল। ইফরাত চলে যেতে লামিয়া আর ঈশা জোরে শব্দ করে হেসে দেয়। লামিয়া ঈশা দুইজন তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে ইফরাতের জন্য অপেক্ষা করছে। আচ্ছা লামিয়া আপু, আরাফাত ভাইয়া আর ভাবি কবে আসবেন? অনেক দিন তো হয়েছে, তাদের কোনো খবরই নেই, ঈশা বলল। ভাবি আর ভাইতা হানিমুনে গেছে, গাদি এত তাড়াতাড়ি কিভাবে আসবেন? লামিয়া বললেন। তখন ইফরাত নিচে নামছে, ইফরাতকে দেখে ঈশা হা হয়ে তাকিয়ে আছে। আজকে ইফরাত ভাইয়াকে অনেক সুন্দর লাগছে। শ্যাম বর্ণের মানুষ যে এত সুন্দর হতে পারে তা ভাবনার বাইরে ঈশার। ইফরাত অতটা লম্বা নন, 5 ফিট 8 আর গায়ের রং শ্যাম বর্ণের। ঈশাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুচকে হাসল ইফরাত। ওদের সামনে গিয়ে বলল, দুই চুন্নি এমন জঘন্য টাইপ সাজলি কীভাবে? আর ইস্যু, তোরে তো পেতনি লাগছে, এভাবে কেউ চুল ছাড়ে? বাইরে গরম জানোস না? আর ধুলা ময়লার চুল ও নষ্ট হবে। দুইজন চুল গিয়ে বিনুনি করে আয়, আর মাথায় কাপড় দিয়ে ঢেকে আসবি, যাতে চুল দেখা না যায়, ইফরাত বলল। ইফরাতের কথায় রাগ লাগলেও দুই বোন অনিচ্ছাকৃত আবার রুমে গিয়ে চুল বিনুনি করে মাথা ঢেকে আসছে। গিয়ে দেখে ইফরার গাড়িতে বসে আছে। লামিয়া জলদি গিয়ে ব্যাক সাইডে বসে পড়ল। ঈশাও লামিয়ার সাথে বসবে তখন। আমার গাড়িতে ঘুমানোর অভ্যেস, তাই ইস্যু, তুই ভাইয়ের সাথে বস, তুই এখানে বসলে আমার সমস্যা হবে, লামিয়া বলল। দুইজনে দুইজন পিছে বসবা, আর আমি একা এখানে ড্রাইভারের মতো গাড়ি চালাবো, ইফরাত বলল। ড্রাইভাররা এত সেজেগুজে গাড়ি চালায় না ভাইয়া, তাই কেউ আপনাকে ড্রাইভার ভাবে না, ঈশা বলল। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।